বর্তমান সরকার হচ্ছে ডিএ মারা সরকার। যদি সবকিছু আদায় হয়ে যেত তাহলে হয়তো আদালতের ব্যাপারটা অতটা মনে হয় এতদিন ডিলে হচ্ছে, বারবার ডেটের পর ডেট দেওয়া হচ্ছে, এর কোনো সমাপ্তি হবে? অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কি এই মামলাতে জয়ী হতে পারে? সম্ভাবনা কতটা রয়েছে? সম্ভাবনা, জয়ী হওয়ার সম্ভাবনা পুরোদস্তুর। কারণ ডিসক্রিমিনেশন পয়েন্টেই সরকারের হেরে যাওয়া উচিত। যেহেতু সরকারি কর্মচারীরা একই ধরনের এমপ্লয়ীদের মধ্যে কোনো সরকার কোনো রকম তফাৎ করতে পারেন না, বিভেদ করতে পারেন না, সেটা সম্পূর্ণ অনৈতিক এবং বেআইনি এবং অসাংবিধানিক। সরকারি কর্মচারীদের যদি কেউ দিল্লি বা চেন্নাইতে পোস্টেড থাকেন, সেক্ষেত্রে মহামান্য ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছিলেন যে তাদের কিছু এক্সট্রা অ্যালাউন্স দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই সেটা ডিএর আকারে নয়। ডিএ হচ্ছে সম্পূর্ণরূপে সরকারি কর্মচারীদের নৈতিক অধিকার, সেটা সব শ্রেণীর সরকারি কর্মচারী যে গ্রুপেই হোক তারা সেটা পাবেন। সুতরাং এই মামলা সুপ্রিম কোর্টে আমরা তো যাইনি, এটা সরকার মামলা হেরে সুপ্রিম কোর্টে গেছে। এমন নয় যে আমরা সুপ্রিম কোর্টে গেছি, তারা হেরেছেন এবং বহু কোর্ট থেকে হেরেছেন, চূড়ান্তভাবে হেরেছেন। হেরে যাওয়ার পরে অ্যাপিল, যাতে কন্টেম্পটা আটকানো যায়, মাইলর জাস্টিস হরিশ ট্যান্ডন এবং মাইলর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়, উনি এখন সুপার অ্যানুয়েটেড রয়েছেন, কিন্তু যাই হোক সেই কন্টেম্পট বা আদালত অবমাননার মামলা ঠেকানোর জন্য, জাস্ট টু সেভ দেয়ার স্কিন, নিজেদের চামড়া বাঁচানোর জন্য গেছেন সুপ্রিম কোর্টে এই মামলাটা করতে, যে মামলা টেকার কোনো প্রশ্ন ওঠে বলে আমি মনে করি। ডিএ নিয়ে আন্দোলন করছেন, এতদিন ধরে ধর্ণা দিয়ে তাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করেছেন। না, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি? যিনি এই সমস্ত ভাষা ব্যবহার করেন, এগুলি কুরুচিপূর্ণ আমি মনে করি, এবং এগুলো ভাষাগুলো কখনোই ব্যবহার করা উচিত না। যদি সবকিছু আদায় হয়ে যেত তাহলে হয়তো আদালতের ব্যাপারটা অতটা আশা করি যে আদালত থেকে আজকে যে সমস্ত বিভিন্ন বিচারপতিরা যে বিভিন্ন ভালো ভালো রায় যে সরকারি কর্মচারীদের ডিএর ওপর হয়েছে, তার জন্য এই আন্দোলনটা অনেকটা দানা বেঁধেছে। কিন্তু আদালতের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা করতে, এবং আমরা মনে করি নৈতিক এবং আইনি অধিকার আমরা আদালত থেকেই ছিনিয়ে দিতে পারি। আচ্ছা, আপনার মনে হয় কতদিন পর্যন্ত চলতে পারে এই মামলা? সেটা কবে হবে? সেটা এই মুহূর্তে আমি কোনো সময় না দিলেও আশা করছি মিটে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই। তার কারণটা হচ্ছে এই মামলায় কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই। তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোর্টে বলেছেন তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংহ, যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে, প্রায় 44,779 কোটি টাকা আমাদের দিতে হবে। সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব নয়। এটা তো কোনো খুব একটা আইনি ভিত্তি নেই। তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে, কি টাকা দিতে হবে সেটা তো বড় কথা নয়, সেটা তো আমাকে দিতে হতেই পারে, সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে। কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গন্ডা থাকে, খেয়ে না খেয়ে হোক তার পাওনা গন্ডা মেটাতে হবে, এটাই নিয়ম, এটাই আইন। আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই, দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে, তাই না? এটা তো খুব সহজ একটা উদাহরণ দিলাম। করি যে আদালত থেকে আজকে যে সমস্ত বিভিন্ন বিচারপতিরা যে বিভিন্ন ভালো ভালো রায় যে সরকারি কর্মচারীদের ডিএর ওপর হয়েছে, তার জন্য এই আন্দোলনটা অনেকটা দানা বেঁধেছে। কিন্তু আদালতের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা করতে, এবং আমরা মনে করি নৈতিক এবং আইনি অধিকার আমরা আদালত থেকেই ছিনিয়ে দিতে পারি। আচ্ছা, আপনার মনে হয় কতদিন পর্যন্ত চলতে পারে এই মামলা? সেটা কবে হবে? সেটা এই মুহূর্তে আমি কোনো সময় না দিলেও আশা করছি মিটে যাওয়ার সম্ভাবনা খুব শীঘ্রই। তার কারণটা হচ্ছে এই মামলায় কিন্তু সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই। তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোর্টে বলেছেন তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংহ, যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে, প্রায় 44,779 কোটি টাকা আমাদের দিতে হবে। সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব নয়। এটা তো কোনো খুব একটা আইনি ভিত্তি নেই। তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে,
কি টাকা দিতে হবে সেটা তো বড় কথা নয়, সেটা তো আমাকে দিতে হতেই পারে, সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে। কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গন্ডা থাকে, খেয়ে না খেয়ে হোক তার পাওনা গন্ডা মেটাতে হবে, এটাই নিয়ম, এটাই আইন। আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই, দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে, তাই না? এটা তো খুব সহজ একটা উদাহরণ দিলাম। আচ্ছা, মমতা ব্যানার্জি বলেছিলেন এই যে ডিএ যেটা হচ্ছে এটা সরকারি কর্মচারীদের দেয়া হচ্ছে দান হিসাবে। সত্যি কি আপনি মনে করেন নাকি এটা সত্যি অধিকার রয়েছে যারা সমস্ত ক্ষেত্রেই সরকারি কর্মচারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে, ট্রাইব্যুনালে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সব ক্ষেত্রে তারা হেরেছেন। এখন মুখ পোড়াতে সুপ্রিম কোর্টে গেছেন, আশা করি ওখানেও হারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দয়ার দান বললে তো সেক্ষেত্রে সংবিধানকেই অবমাননা করা হয়। সংবিধানের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে আর্টিকেল 309 সেগুলোকেই তার অবমাননা করা হয়। অর্থাৎ দয়ার দান বলার অর্থ হচ্ছে সরকারি কর্মচারীদের ছোট করা, এবং সরকারি কর্মচারীদের ছোট করার অর্থ হচ্ছে যে যে সরকার বিভিন্ন প্রকল্প করছে সেই প্রকল্পগুলো কিন্তু সরকারি কর্মচারীদের ত্যাগ স্বীকারের মাধ্যমে তাদের কাজের ওপরে নির্ভরশীল। সেই কাজ গুলি যারা করেন তাদেরকে তো তাদের প্রাপ্য মেটাতেই হবে। তাদের ক্ষেত্রে যদি তাদের প্রাপ্য না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীকালে প্রচুর অসুবিধা দেখা দেবে, এবং সেক্ষেত্রে তারা যে কোনো সরকারি কর্মচারীদের এটা নৈতিক দাবিকে অস্বীকার করা হবে। আচ্ছা, বাম আমলেও তো ডিএ নিয়ে অনেক আন্দোলন হয়েছিল, আপনিও জানেন, অনেক বাকিও ছিল। ওই সময় কেন এরকম ভাবে আন্দোলন হয়নি, কেন করেনি? তার কারণটা হচ্ছে নিশ্চয়ই বকেয়া হয়তো সেই সময় ছিল, এটা এটা অবশ্য, এবং এটা অনস্বীকার্য যে বাম আমলেও ছিল। কিন্তু আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। আপনি ধরুন বাজার থেকে মাছ কিনেছেন সে 3,000 টাকা, পরে আপনি যখন সুযোগ এলো আপনি মিটিয়ে দিলেন 2,500 টাকা, মাছওয়ালা কিন্তু খুশি হবে। কিন্তু আপনার বকেয়া রয়েছে 3,000 টাকা, আপনি 300 টাকা গিয়ে মাছওয়ালাকে দিচ্ছেন, সে লোকটি কিন্তু আপনাকে 10 কথা শুনিয়ে দেবে যে এতদিন বাদে মাত্র 300 টাকা আমাকে দেওয়া হচ্ছে, যেখানে আমার 3,500 টাকা বকেয়া। সুতরাং ঠিক একই ব্যাপার এখানেও ঠিক তাই। অর্থাৎ বাম আমলে এই ফারাকটা ছিল অতীব কম।